আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো, সুন্দর আছো। তো আমি শফিক আবার তোমাদের সামনে উপস্থিত হলাম আজকের ক্লাস নিয়ে। তে আজকের ক্লাস বাংলা দ্বিতীয় পত্র শব্দ প্রকরণ, শব্দের বিভিন্ন প্রকার, সংজ্ঞা তোমাদের আজকে আমি পড়াবো ইনশাআল্লাহ। তো তোমরা বই খাতা কলম নিয়ে সবাই বসো এবং মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শ্রবণ করার চেষ্টা করো। ইতিপূর্বে তোমরা আরেকটি ক্লাস হয়তো অন্য স্যারের কাছে পেয়েছ, শব্দ বিভিন্ন কিছু ছোটো প্রশ্ন। তো আমি তোমাদের আজকে সেই শব্দের বিভিন্ন প্রকারগুলা, এই প্রকারগুলোর যে একটা সংজ্ঞা আছে উদাহরণসহ, সেই সংজ্ঞাগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা লক্ষ্য করো, শব্দ কাকে বলে? অর্থবিশিষ্ট ধ্বনি সমষ্টি হলো শব্দ, অর্থাৎ একটি বা একাধিক ধ্বনি মিলে যদি কোনো সঠিক অর্থ প্রদান করে সেটা হলো শব্দ। আর এই শব্দটা শব্দ আর হলো প্রকরণ মানে প্রকার। এই শব্দের বিভিন্ন রকমের প্রকারগুলো আছে। এই প্রকারগুলা তোমরা লক্ষ্য করো। শব্দ সম্ভারকে, বাংলা ভাষার শব্দ সম্ভারকে প্রথমত 3 শ্রেণীতে ভাগ করা হয়। হ্যাঁ, তোমরা লক্ষ্য করবে। এর একটি হলো এই উৎস বা উৎপত্তিগত প্রকার। এই প্রকারটা তোমাদের 5 প্রকার রয়েছে। এই উৎস বা উৎপত্তি অনুসারে যে শব্দগুলো পাওয়া যায়, এই প্রকারগুলো 5 প্রকার রয়েছে। এই 5 প্রকার সম্পর্কে আমি তোমাদের আজকে বলবো ইনশাল্লাহ। দেখো, 1 নম্বর আমি লিখেছি এই উৎস বা উৎপত্তি অনুসারে শব্দ কি 5 প্রকার। 1 নম্বরে লিখেছি তৎসম শব্দ। এই 5 প্রকারের একটি হলো তৎসম শব্দ, দ্বিতীয়টি হলো অর্ধ তৎসম শব্দ, তৃতীয়টি হলো তদ্ভব শব্দ, চতুর্থ হলো দেশি শব্দ, পঞ্চম অর্থাৎ 5 নম্বর হলো বিদেশি শব্দ। এই 5 প্রকার হলো শব্দগুলো উৎস বা উৎপত্তি অনুসারে আমরা পেয়েছি। আচ্ছা দেখো, তৎসম শব্দ কাকে বলে? তৎসম শব্দের সংজ্ঞায় আমাদের লিখতে হবে যেসব সংস্কৃত ভাষা থেকে, যেসব শব্দ, তাই না, সংস্কৃত ভাষা থেকে অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় স্থান লাভ করেছে, যেসব শব্দ, এখানে একটি শব্দ লিখতে ভুলে গেছি, যেসব শব্দ সংস্কৃত, এখানে একটু শব্দ লিখে নাও তোমরা, যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় স্থান লাভ করেছে, সেই শব্দগুলো আমাদের বাংলা ভাষায় এসে তৎসম শব্দ হিসেবে পরিচিত। হ্যাঁ, অর্থাৎ যে শব্দগুলো মূলত সংস্কৃত ভাষার শব্দ, এটা কোনো রকমের পরিবর্তন বা পরিবর্তন না হয়ে সেটা কি বাংলা ভাষায় অবিকল ব্যবহৃত হচ্ছে, সেই শব্দগুলি বাংলা ভাষায় তৎসম শব্দ নামে পরিচিত। যেমন দেখো, উদাহরণস্বরূপ লিখেছি আমি বৃক্ষ, পুষ্প, সূর্য, নিত্য, তাই না। বৃক্ষ এগুলি হলো গাছ, পুষ্প ফুল, তাই না, সূর্য নিত্য, এরকম এই শব্দগুলো হলো তোমার তৎসম শব্দ, যে শব্দগুলো বাংলা ভাষায় আগেও ছিল, এখনও আছে, এগুলো কোনো পরিবর্তন ঘটে নাই। আচ্ছা, তাহলে 2 নম্বর দেখো, অর্ধ তৎসম শব্দ। অর্ধ মানে অর্ধেক, অর্থাৎ পুরোপুরি তৎসম নয় কিন্তু কিছুটা তৎসমের মতোই, এমন আর কি। আচ্ছা দেখো, যেসব তৎসম শব্দ মূল থেকে কিছুটা বিকৃত হয়ে বাংলা ভাষায় স্থান লাভ করেছে, সেই শব্দগুলো কি অর্ধ তৎসম নামে পরিচিত। আচ্ছা দেখো, অর্থাৎ আমরা সঙ্গে কি বললাম, যেসব তৎসম শব্দ মূল থেকে কিছুটা বিকৃত হয়ে, অর্থাৎ মূলত এটা তৎসম শব্দই কিন্তু কিছুটা পরিবর্তন হয়ে কি হয়েছে বাংলা ভাষায় চলে আসছে, সেই শব্দগুলো অর্ধ তৎসম শব্দ হিসেবে পরিচিত। দেখো, এই জ্যোৎস্না, এই শব্দটার একটা কঠিন রূপ আছে, বানানে বর্গীয় জয় জহলকার খণ্ডত দন্ত শয় নকার, জ্যোৎস্না, সেটা হলো তোমার এই তৎসম শব্দ, সেটাকে কিছুটা পরিবর্তন হয়ে দেখা, এখানে জ বর্গীয় জকার ছ নকার, এই জ্যোৎস্না শব্দ আসছে, এটা হলো কিছুটা পরিবর্তন ঘটছে, যে কারণে এটা হলো তোমার অর্ধ তৎসম। চন্দর, দেখো খেয়াল করো, চন্দর শব্দটি তোমার তৎসম ছিল চন্দ্র, চ নয় দ র ফলা, এটাকে কিছুটা চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে চ নয় দ র, চন্দর হয়েছে। হ্যাঁ, এরপর দেখো যতন, এই শব্দটা তৎসম ছিল যত্ন, এটাকে চেঞ্জ করে ভেঙে যতন করা হয়েছে ইত্যাদি। এই হলো অর্ধ তৎসম শব্দ। আশা করি তোমরা বুঝতেছ। 3 নম্বরে দেখো, 3 নম্বরে লেখা আছে তদ্ভব শব্দ, যা আমাদের বাংলা শব্দ হিসেবে পরিচিত। তদ্ভবকে আমরা খাঁটি বাংলাও বলতে পারি। আচ্ছা, তদ্ভব কাকে বলে? যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে
প্রাকৃতের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান লাভ করেছে। সেই শব্দগুলো বাংলা ভাষায় তদ্ভব শব্দ হিসেবে পরিচিত, তাই না? আচ্ছা দেখো, আমি এখানে লিখেছি যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে প্রাকৃতিক। প্রথমে এটা কি সরাসরি আমাদের ভাষায় চলে আসেনি। প্রাকৃত তোমরা একটা ভাষা তোমরা জানো, প্রাকৃতের বিভিন্ন শাখা আছে, আমাদের বাংলাও প্রাকৃত থেকেই জন্ম। হ্যাঁ, এটা বিভিন্ন শাখা প্রশাখা বেয়ে এই পর্যায়ে এসেছে আর কি। দেখো, যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে প্রথমে কী হয়েছে, প্রাকৃত রূপ লাভ করছে, প্রাকৃত ভাষায় চলে আসছে। সেই প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে আবার আমাদের বাংলা ভাষায় আসছে, সেটা হলো মূলত তদ্ভব শব্দ। আর এই তদ্ভব শব্দকে খাঁটি বাংলা হিসেবেও ধরা যায় বা খাঁটি বাংলা হিসেবে পরিচিত। দেখো, যেমন দেখো চাঁদ, এটা তোমরা আগে জানো, চাঁদ এটা তৎসম ছিল চন্দ্র, অর্ধ তৎসম হলো চন্দর, এরপরে বাংলায় আসছে চাঁদ হয়ে, তাই না? এরপর দেখো চন্দরটা মোটামুটি অর্ধ তৎসম ছিল আর কি। এরপর মাছ, মৎস্য থেকে মাছ, দাঁত, দন্ত থেকে দাঁত, এরকম পরিবর্তন হয়ে আমাদের ভাষায় চলে আসছে। এরপর দেখো 4 নম্বর, শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা অনেক জটিল বিষয় আছে, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করলে একটু বুঝতে হবে, না হলে প্যাচ লেগে যাবে। দেখো, দেশি শব্দ, যেসব শব্দ এদেশের দেশি শব্দ আর খাঁটি বাংলা কিন্তু এক নয়, খেয়াল করবে। যেসব শব্দ এদেশের আদিম অধিবাসী অনার্যদের ভাষা থেকে বাংলা ভাষায় আসছে, অর্থাৎ এই দেশে এক সময় যারা ছিল তারা আর্য ছিল না, এদেশে আদিম অধিবাসী বলা হয়, যারা এখনও আমাদের দেশের বিভিন্ন এলাকায় আদিবাসী নামে পরিচিত আছে। এই সমস্ত লোকদের ভাষা থেকে যে সমস্ত ভাষা, যে সমস্ত শব্দ আমাদের বাংলা ভাষায় আসছে বা ব্যবহৃত হচ্ছে, এগুলি হলো দেশি শব্দ নামে পরিচিত। দেখো, আমি আবার বলতেছি, যেসব শব্দ এদেশের আদিম অধিবাসী অনার্যদের ভাষা থেকে এসে বাংলা ভাষায় স্থান লাভ করেছে, সেগুলো দেশি শব্দ নামে পরিচিত বা সেগুলোকে দেশি শব্দ বলা হয়। উদাহরণস্বরূপ লিখেছি, দেখো পেট, পেট তোমরা সবাই চিনো। ঢেকি, এক সময় এই দেশে ধান মাড়াই করা হতো, ধান থেকে চাল বের করার জন্য একটা যন্ত্র ব্যবহার করতো, হ্যাঁ, গ্রামগঞ্জে দেখা দিত, এখন অনেকটা বিলুপ্ত। সেই ঢেকি মানে অবশ্যই চন্দ্রবিন্দু হবে। এরপর কুলা, আমাদের দৈনন্দিন ব্যবহার্য যে সমস্ত জিনিসপত্র, কুলা, ঝাঁটা, হ্যাঁ, এই সমস্ত শব্দগুলা আমাদের দেশি শব্দ হিসেবে পরিচিত। এগুলি বিস্তারিত বলার অনেক কিছু আছে, তো এই সময় বলা সম্ভব হচ্ছে না আর কি। আমি তোমাদের ক্লাস ফিরে যাচ্ছি। দেখো, পেট, ঢেকি, কুলা ইত্যাদি এগুলো হলো তোমাদের দেশি শব্দ নামে পরিচিত। এরপর আসা বিদেশি শব্দ, অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত ছাড়া অন্যান্য বিদেশি অন্যান্য ভাষা থেকে, তাই না, বিভিন্ন ভাষা থেকে এসে আমাদের বাংলা ভাষায় অ্যাড হয়েছে, সেগুলো বিদেশি শব্দ নামে পরিচিত। যেমন সংস্কৃত ছাড়া তোমাদের খেয়াল করতে হবে, ইংরেজি এটা কিন্তু বিদেশি ভাষা, সংস্কৃত বিদেশি ভাষা, কিন্তু সংস্কৃত আমাদের বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য এই সংস্কৃত বাদ দিতে হবে। এই সংস্কৃত ব্যতীত বা ছাড়া অন্য যে কোনো, হিন্দি বলো, ফার্সি বলো, আরবি বলো, তাই না, ইংরেজি বলো, যত ভাষাই বলো, এগুলি আমাদের দেশে কি এই সমস্ত ভাষা থেকে যে শব্দগুলো এসে আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে বা আমরা ব্যবহার করছি, এই শব্দগুলো বিদেশি শব্দ হিসেবে পরিচিত। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই 5 প্রকার আমি বললাম, লেখাইলাম, উদাহরণ দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকটা প্রকার সম্পর্কে বলবো। এই শব্দ আমি বলছিলাম প্রথমত 3 প্রকারের, এখানে একটা হলো উৎসগত, আরেকটা হলো তোমার গঠন অনুসারে। এই গঠন অনুসারে আবার শব্দ 2 প্রকার। এইটা একটা প্রকার। গঠন অনুসারে শব্দ কত প্রকার? 2 প্রকার। একটা হলো মৌলিক শব্দ, আরেকটা হলো সাধিত শব্দ। আমরা চলে আসি মৌলিক শব্দ কাকে বলে। আমি অত্যন্ত সংক্ষেপে বলছি, তোমরা খেয়াল করো। মৌলিক শব্দ কাকে বলে এগুলি বিস্তারিত বোঝাতে হয়, কিন্তু ক্যামেরায় তো এটা সম্ভব হচ্ছে না। এই জন্য আশা করি তোমরা পরবর্তীতে যদি আমাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ, তখন তোমরা আমাদের কাছ থেকে বিস্তারিত জানবে। আর কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে কল করেও তোমরা বুঝে নিবে যে কোনো সময়, কোনো সমস্যা নেই। আচ্ছা, মৌলিক শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না, মানে এটাকে আর ভাঙা যাবে না, যেরকম আছে এরকমই থাকবে। হ্যাঁ, বাংলা ভাষায় ব্যবহৃত যেসব শব্দগুলোকে বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, এই শব্দগুলো হলো আমাদের বাংলা ভাষায় মৌলিক শব্দ হিসেবে পরিচিত। যেমন দেখো, সাধারণত 1 অক্ষর বিশিষ্ট শব্দগুলো এরকম হয়ে থাকে। যেমন ধরো হাত, পা, তাই না, বই, খাতা, খাতা,
তোমরা যদি এটাকে ভাঙো তাহলে কিন্তু খাতা আসবে না, মানে খাবার কথা চলে আসবে। এই জন্য এটাও মৌলিক শব্দ, মা, তাই না, ইত্যাদি। তাহলে হাত, পা, বই, খাতা, মা, এগুলো হলো কি মৌলিক শব্দ। আচ্ছা, চলে আসো সাধিত শব্দ কাকে বলে? বাংলা ভাষায় ব্যবহৃত যেসব শব্দকে বিশ্লেষণ করা বা ভাঙা যায়। মৌলিক হলো ভাঙা যাবে না, আর সাধিত হলো ভাঙা যাবে, শোধন করে যেটা তৈরি করা হয়। হ্যাঁ, অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত যেসব শব্দগুলোকে বিশ্লেষণ করা বা ভাঙা যায় এবং সেই শব্দটির ভগ্ন অংশ, যে শব্দটাকে আমরা ভাঙলাম, ভেঙে ফেললাম, সেই ভাঙা অংশ থেকে আমরা একটা সুস্পষ্ট ধারণা বা অর্থ পেয়ে থাকি বা পেয়ে থাকবো। হ্যাঁ, এই সমস্ত শব্দগুলি কি বলে? সাধিত শব্দ বলা হয়। অর্থাৎ যেসব শব্দগুলোকে বিশ্লেষণ করা বা ভাঙা যায় এবং শব্দের সেই ভগ্ন অংশ থেকেও আমরা একটি অর্থ সহজেই বুঝতে পারি, বোধগম্য হয়, মানে কি বোঝা যায়। হ্যাঁ, সেই শব্দগুলোকে সাধিত শব্দ বলা হয়। যেমন দেখো বাবুগিরি। হ্যাঁ, এখানে বাবু একটা শব্দ, এটা বোঝা যায় স্পষ্ট, বাবু কাকে বলে, তাই না, গিরি মানে বাবু যা করে সেটা হলো বাবুগিরি। তার বাবুগিরি, হাত যোগ ল, হাতল, হাত হলো মৌলিক শব্দ, এর সঙ্গে ল যোগ করে হাতল করা হয়েছে। হাতল হলো কোনো যন্ত্র আমরা যখন ব্যবহার করি, দেখবো একটা কাস্তে বা একটা দা বা একটা কোদাল, এই সমস্ত সায়াত দেখবো একটা লম্বা একটা বাঁশ বা কাঠ দ্বারা একটা, বা ওদের বাংলা কী বলে, আছাড়ি বা এই জাতীয় একটা কিছু বলে, এটাকে হাতল বলা হয়। যে হাত দিয়ে ধরে আমরা যন্ত্রটা ব্যবহার করে থাকি, এটাকে হাতল বলা হয়। আচ্ছা, আমি আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার ক্লাসটাকে শ্রবণ করেছ এবং মনোযোগ দিয়ে শুনেছ। তো এ থেকে এটাই প্রত্যাশা করব, তোমরা এই ক্লাসগুলোকে সুন্দর করে শিখবে, মনোযোগ দিয়ে পড়বে, কোথাও সমস্যা হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং তোমরা বইটাকে বেশি বেশি করে পড়বে, সুন্দর করে সেগুলিকে রিসার্চ করে মনে রাখবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।